স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের রেকর্ডিং অন আছে। সো তাইলে আমরা আজকে হচ্ছে আমাদের পরের টপিক গুলাতে যাই। সো আমাদের এখন যে টপিক গুলা বাকি আছে থিওরির, এগুলো হচ্ছে ছোট ছোট কয়েকটা স্লাইড আছে, ওগুলা হচ্ছে আমরা আর কি দেখবো। সো আজকে দেখি, আজকে আমার ইচ্ছা আছে দুইটা টপিক কভার করার, সো দেখি কতদূর যাওয়া যায়। সো আমরা আগে হচ্ছে ডিজাইন প্যাটার্ন শেষ করছিলাম, তারপরে হচ্ছে ইউআই ইউএক্স দেখছি, আর হচ্ছে টেস্টিং দেখছিলাম। সো আমাদের মানে বড় টপিক গুলা ডান। এখন আমরা লাস্ট যে স্লাইড গুলো আছে এগুলো সব ছোট ছোট স্লাইড, সো এগুলো আমরা একটু দেখি। সো প্রথম যেটা দেখবো এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এথিক্স। সো এথিক্স নিয়ে একটা স্লাইড। সো এখানে আলটিমেটলি আসলে এথিক্স এর লেসনটা আমাদের কেন দরকার, যে আমরা হচ্ছে যে সফটওয়্যার বানাচ্ছি বা আমরা যে ডেভেলপ করতেছি, আমাদের হচ্ছে কিছু এথিক্যাল রেসপন্সিবিলিটিও আছে। আমরা হচ্ছে মানে আমাদের ইচ্ছা মতো আসলে মানে সফটওয়্যার ডিজাইন করব, বা হচ্ছে আমরা জাস্ট একটা বানাই দিলাম, এটা মানুষজন পাবলিকলি ইউজ করবে, সেখানে আসলে অনেক রকম ইম্প্যাক্ট হইতে পারে, ঠিক আছে, বা অনেক রকম নেগেটিভ মানে আনএথিক্যাল জিনিসপাতি হওয়ার স্কোপ আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে মানুষজন যাতে আমাদের প্রফেশনটাকে নেগেটিভলি না চিন্তা করে বা খারাপ চোখে না দেখে, মানে এই টাইপের জিনিসগুলো আসলে আমাদের মানে একটু মাথায় রাখা দরকার, বা আমাদের আসলে এথিক্যাল থাকা দরকার। তো সেই ক্ষেত্রে আসলে এথিক্স এর স্টাডিটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট একটু, ঠিক আছে। সো এই জন্য এইটা আমাদের দরকার। সো টু মেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেনিফিশিয়াল এন্ড রেসপেক্টেড প্রফেশন এন্ড দ্য এফোর্টস বি ইউজড ফর গুড। সো এটার জন্য আসলে মানে এথিক্যাল যেহেতু কনসার্নস আছে, সেই ক্ষেত্রে আমাদের একটু এথিক্স এর ব্যাপারে জানা দরকার। আর তোমরা তো এথিক্স নিয়ে আশা করি ইয়েতেও পড়ছো, এই যে সক কোর্সে মনে হয় পড়ছো তোমরা সবাই। এথিক্স নিয়ে অনেক কথাবার্তা থাকে সকে, তাই না? জি স্যার। মানে ওখানে এসিএম এর রুলস টুলস গুলা এখানে শেখা হয়। তো এখানে আমরা আসলে অত কমপ্লিকেটেড কিছু দেখবো না, এসিএম রুলস টুলস এর দিকে যাব না। মানে এসিএম এর রুলস এর উপরে বেস করে আমরা কিছু প্রিন্সিপাল দেখবো, এথিক্যাল প্রিন্সিপাল, ওইটাই আসলে আমরা দেখবো। সো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আসলে কন্ট্রিবিউশনের জায়গা অনেকগুলা, সে আসলে বিভিন্ন কাজে কন্ট্রিবিউট করতে পারে। আর বিভিন্ন কাজে যেহেতু কন্ট্রিবিউট করতে পারে, সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন জায়গায় আসলে তার এথিক্যাল কিছু কনসার্ন থাকে, ঠিক আছে। সো তারই এতগুলো রোলের কারণে সে আসলে মানে কারোর ক্ষতিও করতে পারে, কারোর ভালোও করতে পারে, ঠিক আছে। আবার ধরো কাউকে ভালো করার জন্য ইনফ্লুয়েন্স করতে পারে বা খারাপ করার জন্য ইনফ্লুয়েন্স করতে পারে, সেই ক্ষেত্রে আসলে তার কিন্তু মানে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে তাকে আসলে এই এথিক্যাল অ্যাসপেক্ট গুলা চিন্তা করা লাগবে, ঠিক আছে। সো এসিএম আই ট্রিপল ই কোড যেগুলা তোমরা আসলে ওই সকে আরো ইন ডিটেলস দেখে আসছো। সো এই কোড গুলার বেসিসে আসলে আমরা যেটা করছি এখানে হচ্ছে যে ৮টা প্রিন্সিপাল, আসলে সবগুলো অ্যাসপেক্ট কে কভার করার জন্য আমরা ৮টা প্রিন্সিপাল আসলে বানাইছে, যেটা দিয়ে আসলে আমরা এই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই পুরা অ্যাসপেক্টের যত এথিক্যাল কনসার্নস আছে সেগুলো আমরা যাতে কভার করতে পারি, ঠিক আছে। সো তোমাদের আসলে এই ৮টা প্রিন্সিপাল পড়া লাগবে, এইটা এই স্লাইডের কন্টেন্ট আসলে এই ৮টা প্রিন্সিপালই। সো আমরা আসলে এই প্রিন্সিপাল গুলো একটা একটা করে দেখবো। সো আমার হচ্ছে এখানে ৮টা কি প্রিন্সিপাল আছে, এথিক্যাল প্রিন্সিপাল, যে পাবলিক, ক্লায়েন্ট এন্ড এমপ্লয়ার, প্রোডাক্ট, তারপর হচ্ছে জাজমেন্ট, ম্যানেজমেন্ট, প্রফেশন, কলিগস আর সেলফ। সো এই ৮টা প্রিন্সিপাল তোমাকে আলটিমেটলি এখানে আর কি শিখানো হবে, ওকে। সো আমরা যদি যাই একটা একটা করে যাই, খুবই ইজি, এগুলো কঠিন কিছুই না। আচ্ছা, সো প্রথম হচ্ছে পাবলিক প্রিন্সিপাল বা পাবলিক, যেটা আমার অ্যাসপেক্ট। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট কনসিস্টেন্টলি উইথ দ্য পাবলিক ইন্টারেস্ট, ঠিক আছে। তো তুমি যখন একটা সফটওয়্যার বানাবা, তখন হচ্ছে আসলে তোমার পাবলিকের ইন্টারেস্টটা বা পাবলিক আসলে কি চাচ্ছে, বা পাবলিকের কথা তোমাকে আসলে চিন্তা করা লাগবে, বা পাবলিকের কথা তোমাকে মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে তোমার একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি। তুমি যেহেতু মানুষের জন্য সফটওয়্যারটা বানাচ্ছ, সেই মানুষ বা ইউজারদের কথা তোমাকে আসলে মাথায় রাখা লাগবে, তাদের যাতে হার্ম না হয়, ক্ষতি না হয়, সেরকম আসলে মানে জিনিসগুলো তোমাকে আসলে কনসার্নে রাখতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমার এক্সাম্পল গুলো বা সিনারিও গুলো কি হইতে পারে, একটা তো মানে অলওয়েজ পুট দ্য পাবলিক ইন্টারেস্ট ফার্স্ট। পাবলিক ইন্টারেস্ট তোমাকে আসলে সবসময় আগে রাখা লাগবে। তুমি শুধু নিজের স্বার্থ বা নিজের ইন্টারেস্টটা চিন্তা করলে হবে না, তোমাকে আসলে পাবলিক ইন্টারেস্টটাকেও প্রায়োরিটি দেওয়া লাগবে। তারপর কি, যে ডিসক্লোজ এনি সফটওয়্যার রিলেটেড ডেঞ্জার্স, ঠিক আছে। ধরো তুমি একটা সফটওয়্যার বানাইলা, সেই সফটওয়্যারে কিছু মানে তোমার মানে ডেঞ্জারাস অ্যাসপেক্ট থাকতে পারে, বা কিছু আসলে প্রবলেমেটিক জায়গা থাকতে পারে, বা ধরো তোমার সফটওয়্যারটার হয়তো কোনো ইউজেস সিনারিও বা কোনো মানে ইউজ কেস আছে যেটা আসলে তুমি চাও যে পাবলিক ইউজ না করুক, বা তাদের ইউজ করলে তাদের সমস্যা বা ক্ষতি হইতে পারে। তো এই টাইপের সিনারিও তোমাকে আসলে ডিসক্লোজ করে দিতে হবে, বা তাদেরকে জানাই দিতে হবে যে এটা করলে এই সমস্যা হইতে পারে, বা তুমি এই সফটওয়্যারটা ইউজ করলে এই টাইপের প্রবলেমে তুমি পড়তে পারো, বা এই ইস্যু হইতে পারে। তো এগুলা তোমার আসলে একটু চিন্তা করা লাগবে, তোমার আসলে হচ্ছে
আম মানে মাথায় রাখা লাগবে। ঠিক আছে? এগুলো পাবলিককে জানায় দিতে হবে। কোন ডেঞ্জার হাইড করা যাবে না। ঠিক আছে? তারপরে কি কোঅপারেট অন দ্য ম্যাটারস অফ পাবলিক কনসার্ন। সো মানে আমরা মাঝে, মাঝে দেখা যায় যে আমাদের পাবলিকের অনেক কিছু অনেক ইস্যু নিয়ে কনসার্ন থাকে বা অনেক রকম অ্যাসপেক্ট নিয়ে তাদের আসলে একটা মতামত থাকে। সো তোমার আসলে পাবলিকের কনসার্ন বা পাবলিকের ওই মানে মতামত বলো ওগুলাকে তোমাকে ভ্যালু করা লাগবে। ওগুলা আসলে তুমি মানে ডিসরিগার্ড করতে পারবা না। পাবলিক ধরো একটা সেন্টিমেন্ট নিয়ে আছে, তোমাকে সেই সেন্টিমেন্টটা বুঝতে হবে। ঠিক আছে? তোমার সফটওয়্যারটা যাতে এমন না হয় যাতে পাবলিকের সেন্টিমেন্ট হার্ট হচ্ছে। এরকম তোমাকে আসলে ওটা ওভাবে ডিজাইন করা লাগবে। তারপর কি প্রডিউস সফটওয়্যার দ্যাট রেসপেক্টস ডাইভার্সিটি, মানে তোমার সফটওয়্যারটা এমন হবে যে সে আসলে ডাইভার্সিটি কে রেসপেক্ট করবে। ডাইভার্সিটি বলতে কি যে এইটা আসলে কোনো বায়াস থাকবে না বা তোমার মানে স্পেসিফিক কারোর জন্য তৈরি হবে না, মানে সবাইকে সে সেম ভাবে রেসপেক্ট করে। ধরো তোমার সফটওয়্যার ধরো হোয়াইট পিপল কে বেশি রেসপেক্ট করতেছে কিন্তু ব্ল্যাক পিপলদের জন্য আসলে সফটওয়্যারটা কাজ করতেছে না বা তাদেরকে হয়তো ওরকম মানে ইনডিরেক্টলি কোনোভাবে তুমি তাদেরকে ডিসরেসপেক্ট করছো। তো এরকম যাতে না হয়, মানে তোমার সফটওয়্যারটা আলটিমেটলি রেস বলো, রিলিজিয়ন বলো, কালচার বলো, মানে সবার জন্য আসলে যাতে মানে গ্লোবালি যাতে বানানো হয়, যাতে সবাইকে সে রেসপেক্ট করে। ঠিক আছে? ডাইভার্সিটি রেসপেক্ট করে, এইটা আসলে তোমাকে এনশিওর করা লাগবে। আর এরপর হচ্ছে কি অ্যাপ্রুভ অনলি সেফ এন্ড ওয়েল টেস্টেড সফটওয়্যার, মানে তোমার যে সফটওয়্যারটা সেফ, যেটা ওয়েল টেস্টেড, যেটাতে বাগ টাগ নাই বা একদম মোটামুটি প্রপারলি টেস্ট করছো, টেস্ট না করে কিন্তু সফটওয়্যার তুমি ছাড়তে পারবে না। ছাড়লে কিন্তু সেটা পাবলিকের জন্য হার্মফুল। ঠিক আছে? মানে সিকিউর করে সেফ করে তোমার আসলে সফটওয়্যারটা পাবলিকের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এটা আসলে পাবলিকের ইন্টারেস্টের জন্য তোমাকে এই কাজগুলো প্রপারলি করা লাগবে। অনেকে হয়তো টেস্টিং প্রপারলি না করে দিয়ে দেয়। তো এটা কিন্তু পাবলিকের ক্ষতি হতে পারে, তার ডেটা হারাই যেতে পারে বা তার বড় রকম লস হইতে পারে। তো সেটা যাতে না হয়। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি পাবলিক ইন্টারেস্টের ব্যাপারটা? সবাই কি ক্লিয়ার? এই প্রিন্সিপালটা বুঝে গেছে পাবলিক ইন্টারেস্টের? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, সো পাবলিক ইন্টারেস্ট আমরা বুঝলাম। এরপর আমার নেক্সট যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড এমপ্লয়ার। আচ্ছা, সো এটার আইডিয়াটা কি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট ইন আ ম্যানার দ্যাট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দেয়ার ক্লায়েন্ট এন্ড এমপ্লয়ার কনসিস্টেন্ট উইথ দ্য পাবলিক ইন্টারেস্ট। ঠিক আছে? আচ্ছা, সো তোমার প্রথম যেটা প্রিন্সিপাল ছিল সেটা হচ্ছে যে তোমার পাবলিকের কনসার্নটা তোমাকে বোঝা লাগবে যে জেনারেল মানুষের জন্য যেহেতু তুমি সফটওয়্যার বানাচ্ছ তাদেরকে আসলে তোমার মাথায় রাখা লাগবে তাদের ইন্টারেস্টটা। সেকেন্ড হচ্ছে যে তুমি তো কারোর আন্ডারে কাজ করতেছো, ধরো তোমার কোনো একটা ক্লায়েন্টের জন্য তুমি প্রজেক্টটা বানাই দিচ্ছ বা তোমার হচ্ছে তুমি ধরো কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করতেছো, তুমি কারোর আন্ডারে হচ্ছে এমপ্লয়ি হিসেবে আছো। ঠিক আছে? তো তাদের কনসার্ন গুলোও কিন্তু তোমাকে মাথায় রাখা লাগবে যে তুমি এমন কিছু করতে পারবে না যেটা আসলে তোমার ক্লায়েন্টের ক্ষতি করতেছে বা তোমার হচ্ছে এমপ্লয়ারের ক্ষতি করতেছে বা তোমার টিম বা কোম্পানির হার্ম করতেছে, সেরকম কিছু করা যাবে না। ঠিক আছে? সো আমার হচ্ছে এটার আন্ডারে কি, কি পড়ে? যেমন ধরো only use property as authorized by the owner. সো ধরো ওনার তোমাকে কিছু প্রপার্টির পারমিশন দিছে বা কিছু জায়গার পারমিশন তোমাকে হয়তো দেয় নাই। সো তুমি হচ্ছে যেটার পারমিশন আছে সেটাই তুমি শুধু ইউজ করতে পারবা। তুমি যদি আনএথিক্যালি অন্য পারমিশন ছাড়া অন্য জিনিস ইউজ করো সেটা আসলে ওই ক্লায়েন্ট বা এমপ্লয়ার এর তুমি আসলে ক্ষতি করতেছো বা তাদেরকে আসলে মানে তাদের তুমি ওই কনফিডেন্সিয়ালিটিটা নষ্ট করতেছো। সো এইটা আসলে করা যাবে না। ঠিক আছে? সেকেন্ড হলো যে অনার কনফিডেন্সিয়ালিটি অফ ইনফরমেশন। এখন তুমি যখন একটা প্রজেক্ট বা একটা ইয়েতে কাজ করবা বা ধরো এখানে হচ্ছে তোমার মানে একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতেছো বা তোমার মানে এমপ্লয়ের আন্ডারে তুমি একটা প্রজেক্ট করতেছো। এখন দেখা যাচ্ছে যে প্রজেক্ট করলে সেক্ষেত্রে আমার আসলে কিছু ইন্টারনাল ইনফরমেশন আমার জানা থাকে বা কিছু হচ্ছে মানে হিডেন ডিটেইলস বা সিক্রেট বা বিভিন্ন মানে ইন্টারনাল ইনফরমেশন যেটা হয়তো জেনারেল পাবলিককে আমি বলব না বা জেনারেল পাবলিকের জানা উচিত না। সেরকম আমার ইন্টারনাল অনেক ইনফরমেশন আমার জানা থাকতে পারে। সো সেটাকে কিন্তু আমার মানে সেই কনফিডেন্সিয়ালিটিটা আমার কিন্তু অনার করা লাগবে। আমি কিন্তু আ চাইলেই আসলে আমার ওই ইনফরমেশনটা অন্য কাউকে দিয়ে দিতে পারব না। ঠিক আছে? বা অন্য কাউকে সেল করতে পারব না। এগুলা যদি করি তাইলে আসলে আমি আমার ক্লায়েন্ট বা আমার এমপ্লয়ার এর আমি আসলে ক্ষতি করতেছি। ধরো আমি আমার রাইভাল কোম্পানিকে ধরো আমি হচ্ছে আমার ইনফরমেশনটা দিয়ে দিলাম। সেরকম যদি হয় তাইলে কিন্তু আসলে আমি আমার ক্ষতি করতেছি। সাপোজ আমি অ্যান্ড্রয়েড এর জন্য কাজ করতেছি। আমি অ্যান্ড্রয়েড এর জন্য কিছু একটা বানাইলাম। আমি সে তোমার Apple এর কাছে আমি কিছু Android এর সিক্রেট ইনফরমেশন লিক করে দিলাম। সো এটা যদি আমি লিক করে দেই তাহলে কিন্তু আমি কনফিডেন্সিয়ালিটি অনার করতেছি না। সো আমি এখানে এথিক্স ব্রেক করতেছি। সো এটা করা যাবে না। ওকে? তারপর হচ্ছে কি প্রোভাইড সার্ভিসেস অনলি ওয়্যার কম্পিটেন্ট। সো মানে
প্রপার জায়গায় আসলে তুমি তোমার সার্ভিস গুলা দিবা। এমন কোথাও দিবা না যেখানে আসলে সার্ভিসটা ডিজার্ভ করে না, বা ধরো আ সার্ভিসটা ধরো তুমি এরকম শেডি কোন জায়গায় দেওয়া যাবে না যেখানে আসলে তোমার এটা মিসইউজ হইতে পারে। ঠিক আছে? তারপর আরেকটা আইডিয়া হচ্ছে যে ইনফর্ম when a project might see failure. ধরো তুমি কাজ করতেছো, তুমি রিয়ালাইজ করছো যে তোমার প্রজেক্টে আল্টিমেটলি এটা আসলে অনেক প্রবলেম আছে, বা এটা আসলে কাজ করবে না, বা এটা ফেইল করবে। বা ধরো তুমি যদি ইগনোরেন্ট হয়ে তুমি হচ্ছে তোমার তোমার চিন্তা হচ্ছে যে আমি কাজ করব, আমি সেলারি পাবো। আমার এত প্রজেক্ট কাজ করুক কি না করুক আমার এত মাথা ব্যাথা নাই। প্রজেক্ট ফেইল হইলে হইলো, না হইলে নাই। আমার এত চিন্তা নাই। আমি আমার সেলারি পাইলেই হইছে। তোমার যদি এরকম মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু তুমি আসলে এথিক্যালি রং। তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার টিম বা তোমার ক্লায়েন্ট বা এমপ্লয়ার কে জানাইতে হবে যে আমার প্রজেক্টটা এটা ফেইল করতে পারে বা এটা সমস্যা আছে। ঠিক আছে? সো তোমার আসলে এটা এথিক্যাল দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে কি accept no outside work detrimental to the primary employer. সো এটাও আমি মানে ওই confidentiality র সময় আসলে বললাম যে তুমি তোমার এমপ্লয়ার এর ক্ষতি হয় এমন কোন কাজ আসলে তুমি নিতে পারবা না। ঠিক আছে? তোমার হচ্ছে আ এমপ্লয়ার এর ক্ষতি যাতে না হয় সেরকম তুমি কাজ আসলে নেওয়া যাবে না। detrimental কাজ নেওয়া যাবে না। যেমন Android এর হয়ে তুমি হচ্ছে আ Apple বা iOS এর জন্য তুমি আসলে ওই ইনফরমেশন লিক করতে পারবা না, বা তাদের কোন কাজ করে দিলা সেটা আসলে তোমার কোম্পানিকে হার্ম করলো। এরকম কিছু করা যাবে না। ঠিক আছে? বোঝা গেছে সবাই? ক্লায়েন্টের এমপ্লয়ারটা কি বোঝা গেল? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে আমরা পরের রুলটাতে যাই, প্রোডাক্ট। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো আমাদের হচ্ছে থার্ড যেটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে? সো প্রোডাক্টের আইডিয়াটা কি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার shall ensure that their products or related modifications meet the highest professional standards possible. ঠিক আছে? আচ্ছা। সো এখানে এথিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে তোমার প্রোডাক্টের পার্সপেক্টিভে। সো তুমি যে প্রোডাক্ট বা প্রজেক্ট যেটা তুমি বানাচ্ছ, সেইটা আসলে তোমাকে এনশিওর করা লাগবে যে এটা অ্যাকচুয়ালি একটা হাই স্ট্যান্ডার্ড এর প্রোডাক্ট হইছে, অ্যান্ড এটা আসলে তোমার মানে যত স্ট্যান্ডার্ডস বা প্রফেশনাল স্ট্যান্ডার্ড যেগুলা আসলে বিল্ট ইন বা যেগুলা হচ্ছে তোমার এক্সিস্টিং আছে সেগুলা যাতে মেইনটেইন করে। মানে তুমি মানে প্রফেশনালি স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট বানাইছো, বা হচ্ছে তোমার প্রোডাক্টটা একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হইছে। মানে তুমি মানে একটা প্রজেক্ট করতেছো বলে যে তুমি একদম যা ইচ্ছা তাই একটা প্রোডাক্ট বানাই দিলা, বা একটা কোয়ালিটি লেস প্রোডাক্ট বানাই দিলা, বা স্ট্যান্ডার্ড তোমার মিট করতেছে না, এরকম একটা প্রোডাক্ট তুমি যদি পাবলিককে দিয়ে দাও সেটা কিন্তু আসলে মানে এথিক্যালি রং আরকি। তোমাকে আসলে এথিক্যালি মরাল থাকতে হবে। তোমাকে আসলে ওরকম একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা একটা প্রোডাক্ট তোমাকে বানায় আসলে দিতে হবে পাবলিকের ক্ষেত্রে। ঠিক আছে? সো এটার আন্ডারে আসলে কি, কি সিনারিও পড়তে পারে, যে ধরো এনশিওর অ্যাডিকুয়েট সফটওয়্যার স্পেসিফিকেশনস এন্ড আন্ডারস্ট্যান্ড দেম ফুললি। ঠিক আছে? সো তুমি যখন একটা সফটওয়্যার বানাবা তোমাকে আসলে মানে এনাফ স্পেসিফিকেশন বা এনাফ মানে রিকোয়ারমেন্টস আসলে তোমাকে গ্যাদার করতে হবে, বা প্রপারলি সেটাকে বুঝে তোমাকে তারপর সফটওয়্যারটা বানাইতে হবে। তুমি ধরো একটা সফটওয়্যার বানাইতে গেলে তুমি কোনো রিকোয়ারমেন্ট গ্যাদারিং তুমি প্রপারলি করলা না, বা প্রপারলি জিনিসটা বুঝলা না, না বুঝে তুমি আসলে সফটওয়্যারটা বানাই ফেললা, তাইলে কিন্তু একটা সমস্যা। ঠিক আছে? সো এরকম কিন্তু করা যাবে না। এরকম হচ্ছে তুমি যদি আ করো তাইলে আসলে তুমি এথিক্যালি রং হচ্ছ। তোমাকে আসলে প্রপারলি রিসার্চ করে সফটওয়্যারটা বানাইতে হবে। তারপর কি এনশিওর অল গোলস আর অ্যাচিভেবল অ্যান্ড এস্টিমেটস আর রিয়ালিস্টিক। ঠিক আছে? সো তুমি ধরো তোমার ক্লায়েন্টকে যেসব গোল দিচ্ছ সেগুলা যাতে অ্যাচিভেবল হয় বা রিয়ালিস্টিক গোল হয়। বা ধরো তুমি এস্টিমেটও যাতে তুমি প্রপার এস্টিমেট দাও যে আমার এত টাইম লাগবে বা এত বাজেট লাগবে। সেটাও যেন তুমি উল্টাপাল্টা যাতে না দাও। ধরো তোমার একটা কাজ করতে ১ দিন সময় লাগে। তুমি বললা যে আমার ১ সপ্তাহ সময় লাগবে। সো এরকম যাতে না হয়। বা ধরো আমাদের ধরো আমি বললাম যে আমার বাজেট লাগবেছে ৳১০,০০,০০০, তুমি চাইলে ৳১,০০,০০,০০০। এরকম যাতে না হয়। এইগুলা হইলে আসলে তুমি এথিক্যালি রং হয়ে যাচ্ছ। সো এটা যাতে না হয়। মানে এস্টিমেট গুলা রিয়ালিস্টিক হয় আর অ্যাচিভেবল গোল হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে কি স্ট্রাইভ ফর হাই কোয়ালিটি, অ্যাকসেপ্টেবল কস্ট, রিজনেবল স্কেডিউল। মানে তোমার কোয়ালিটিটা এনশিওর করা লাগবে। কস্ট যাতে মোটামুটি রিজনেবল হয়, স্কেডিউল রিজনেবল হয়। মানে এগুলা তোমাকে মেইনটেইন করা লাগবে। তুমি মানে এক্সাজারেট করতে পারবা না। তোমার বিশাল, বিশাল কস্ট বা বিশাল টাইম স্কেডিউল তুমি যদি এগুলা বানাও, এগুলো আসলে তোমার এথিক্যালি মানে তোমার প্রোডাক্ট এর সাথে তুমি আসলে এথিক্যালি রং করতেছো। ঠিক আছে? তারপরে এনশিওর অ্যাডিকুয়েট ডকুমেন্টেশন, টেস্টিং, ডিবাগিং, রিভিউ। মানে আল্টিমেটলি প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য যা, যা লাগবে সবই যাতে তুমি করো। এনাফ ডকুমেন্টেশন, টেস্টিং, ডিবাগ করা, রিভিউ করা, এই জিনিসগুলো যাতে তুমি প্রপারলি করো। ঠিক আছে? তারপরে কি ইউজ ডেটা লেজিটিমেটলি অ্যান্ড রিমুভ ফ্লড অর আউটডেটেড ডেটা। সো আমরা যখন ডেটা ইউজ করব ডেটাটাও যেন আমরা আসলে লেজিটিমেট ডেটা ইউজ করি। মানে প্রপার সোর্স থেকে লিগ্যাল ডেটা যাতে আমরা ইউজ করি, বা যেটার পারমিশন আছে সেই টাইপের ডেটা যাতে আমরা ইউজ করি। আর ধরো যেসব ডেটা পুরানো
বা যেসব ডেটাতে আমার ভুল-টুল আছে সেগুলো যাতে আমরা রিমুভ করে বা আউটডেটেড ডেটা আমরা ফেলে দিয়ে যাতে আমরা কাজ করি। যাতে আমরা মানে প্রপার কোয়ালিটি একটা প্রোডাক্ট বানাই আসলে ক্লায়েন্ট বা ইউজারদের দিতে পারি। ঠিক আছে? সবাই কি বোঝা গেল প্রোডাক্ট প্রিন্সিপালটা? জি স্যার। আচ্ছা। এরপর হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট হচ্ছে যে আসলে তোমার নিজের জাজমেন্টের উপরে বেস করে তোমার কিছু এথিক্স মেইনটেইন করা লাগে। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল মেইনটেইন ইন্টিগ্রিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন দেয়ার প্রফেশনাল জাজমেন্ট। মানে তোমার প্রফেশনাল জাজমেন্টটা আসলে মানে ওটার ইন্টিগ্রিটি যাতে ঠিক থাকে। মানে তুমি আসলে মানে বায়াস না হয়ে যাও বা তুমি আসলে যাতে মানে আনএথিক্যাল জাজমেন্ট যাতে না করো। ঠিক আছে? সো এটার আন্ডারে কি পড়তে পারে কয়েকটা এক্সাম্পল যেমন হচ্ছে ডু নট অ্যাকসেপ্ট সিক্রেট পেমেন্ট ফ্রম দ্য ক্লায়েন্ট। ঠিক আছে? সো ক্লায়েন্ট ধরো তোমাকে সিক্রেটলি কিছু টাকা দিল বা ধরো ঘুষ দিল এরকম টাইপের একটা ব্যাপার যে তোমাকে হচ্ছে সিক্রেটলি টাকা দিচ্ছে যে তুমি এরকম একটা কাজ করে দাও তোমাকে আমি আলাদা টাকা দিব। এটা কিন্তু তোমার করা উচিত না। এটা কিন্তু এথিক্যালি রং। তোমার জাজমেন্টের আসলে এটা একটা ভুল জাজমেন্ট বা তোমার আসলে তুমি একটা মরালি রং একটা কাজ করতেছো। কারণ ক্লায়েন্টের সাথে তোমার মানে ডিল হবে যেটা সেটা হচ্ছে যে ডকুমেন্টে হবে বা যেটা ফর্মাল একটা তোমার হচ্ছে তার সাথে এগ্রিমেন্ট থাকবে যে আমি এই কাজ করবো এটার জন্য এই হচ্ছে আমার পেমেন্ট। কিন্তু তুমি যদি সিক্রেট কাজের জন্য সিক্রেটলি পেমেন্ট নাও যেটার কোনো ডকুমেন্টেশন নাই কিছু নাই সেটা আলটিমেটলি তুমি সেই ঘুষ নেওয়ার মতোই আসলে নিলা বা এটা আসলে তুমি এথিক্যালি রং করলে এটা করা যাবে না ক্লায়েন্টের সাথে সব রকম এগ্রিমেন্ট হবে হচ্ছে ফর্মালি সেরকম সিক্রেট কিছু হবে না ঠিক আছে তারপর হচ্ছে কি ডু নট এঙ্গেজ ইন এনি ডিসেপটিভ ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসেস মানে কোনো ডিসেপটিভ ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস করা যাবে না যেমন ধরো তুমি তোমার হাতে ধরো বাজেট দিলো বা টাকা দিলো তুমি কিছু টাকা নিজের জন্য সরাই রেখে অন্য টাকাটা হচ্ছে কাজে দিলা এরকম যাতে না হয় এই টাইপের কাজ বা ধরো অনেকে যেটা করে যে আমার কস্টিং বাড়ায় দেখায় এই টাইপের জিনিসগুলো করা যাবে না এগুলো আসলে তোমার মানে জাজমেন্টের ইন্টিগ্রিটি নষ্ট করতেছে ঠিক আছে যে ধরো আমার খরচ হইলো 10 লাখ আমি দেখালাম যে আমার খরচ হচ্ছে 50 লাখ 40 লাখ টাকা আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিচ্ছি এটা কিন্তু মানে রং একটা ব্যাপার ওকে তারপর হচ্ছে ডিসক্লোজ দোজ কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড সো আমার যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে ধরো আমার একটা প্রজেক্টে দেখা যাচ্ছে যে অনেক স্টেক হোল্ডার থাকে বা অনেক আসলে আহ, মানে অনেক স্টেক হোল্ডার্স থাকে তাদের মধ্যে ধরো হয়তো মতের মিল নাও হইতে পারে বা রিকোয়ারমেন্টস এর ঝামেলা হইতে পারে বা তুমি ধরো প্রজেক্টটা যখন রেডি করতেছো তখনও তুমি হয়তো দেখতেছো যে তোমার অনেক রকম ইস্যুস ইস্যুস হচ্ছে আসতেছে বা অনেক কনফ্লিক্ট আসতেছে সেগুলো কিন্তু তোমার আসলে মানে জানাই দিতে হবে ক্লায়েন্টকে বা হচ্ছে বলতে হবে স্টেক হোল্ডারদের যে এই স্টেক হোল্ডারের সাথে আপনার মত মিলতেছে না বা এখানে আমাদের কনফ্লিক্ট আছে বা এটা হয়তো পাবলিক সেন্টিমেন্টের সাথে যায় না মানে তুমি যদি কনফ্লিক্ট রিজলভ না করো তুমি হচ্ছে জাস্ট বলো যে কনফ্লিক্ট হয়েছে আমার কি আমি তো আমার কাজ করলেই স্যালারি পাবো তোমার যদি এরকম মাইন্ডসেট থাকে তাহলেও কিন্তু তুমি আসলে এথিক্সটা ব্রেক করতেছো সো এটা যাতে না হয় ওকে তারপরে কি মেইনটেইন প্রফেশনাল অবজেক্টিভিটি while হ্যান্ডলিং রিলেটেড ডকুমেন্টস সো মানে প্রফেশনালি তোমাকে আসলে অবজেক্টিভ থাকা লাগবে তুমি আসলে নিজের থট প্রসেস বা নিজের বায়াস আসলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না ঠিক আছে এটা করলে আসলে তুমি মানে তোমার জাজমেন্টটা আসলে ইন্টিগ্রিটি হারায় ফেলছে ঠিক আছে তো এইটা গেল নিজের জাজমেন্টের উপরে কিছু এথিক্যাল অ্যাসপেক্ট সো সবাইকে বুঝছি এটা মোটামুটি জি স্যার। ঠিক আছে সো তারপর আমাদের নেক্সট যেটা প্রিন্সিপাল এটা হচ্ছে ম্যানেজমেন্ট সো এটা হচ্ছে আমার ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি যে ধরো এতক্ষণ আমরা অ্যাজ আ ডেভেলপার হয়তো আমরা চিন্তা করলাম যে পাবলিকের প্রতি আমার কিছু এথিক্স আছে আমার ক্লায়েন্ট বা আমার এমপ্লয়ারের প্রতি কিছু এথিক্স আছে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটার প্রতিও কিছু এথিক্যাল জায়গা আছে নিজের জাজমেন্টের উপরেও কিছু এথিক্যাল ইন্টিগ্রিটির জায়গা আছে সো এখন যেটা আমরা দেখবো যে ম্যানেজমেন্ট এটা হচ্ছে যে ধরো এখন আমি অ্যাজ আ ম্যানেজার বা অ্যাজ আ সিনিয়র পজিশনে বা যে হচ্ছে টিম লিড বা যে হচ্ছে পুরাটা ম্যানেজ করতেছে তারও কিন্তু কিছু এথিক্যাল রেসপন্সিবিলিটি শুধুই যে এমপ্লয়ির আছে তা না তোমার হচ্ছে ওই হায়ার আপ বা লিডার যে তারও কিন্তু অনেক এথিক্যাল অ্যাসপেক্ট বা এথিক্যাল রিজনিং আছে তো সেগুলো আসলে আমাকে চিন্তা করা লাগবে ঠিক আছে so software engineering managers and leaders shall subscribe to and promote an ethical approach to management of software development and maintenance ঠিক আছে সো হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্সরা আসলে হচ্ছে এই একটা এথিক্যাল অ্যাপ্রোচ ফলো করবে ঠিক আছে সো এথিক্যাল অ্যাপ্রোচের জায়গাগুলো কি হইতে পারে প্রথমটা কি যে অ্যাসাইন ওয়ার্ক অ্যাকর্ডিং টু কম্পিটেন্স ঠিক আছে সো এটার মানে কি যে তুমি ধরো কাজ অ্যাসাইন করতেছো তুমি হচ্ছে মানে যোগ্যতা বুঝে আসলে কাজ দিবা কাউকে যখন একটা কাজ দিচ্ছ সে ওটা করতে পারবে কিনা বা তার সেই ক্যাপাবিলিটি আছে কিনা তো সেরকম মানে কেপেবল মানুষকে তুমি কেপেবল কাজটা দিবা ঠিক আছে
সো এটা যেন এমন না হয় যে ধরো তুমি কাউকে ফেভার করতেছো, তুমি তাকে কাজ দিতেছো। কিন্তু যে মোর ডিজার্ভিং বা যে আসলে কাজটা করতে পারে সেরকম কাউকে তুমি কাজটা দিলা না। এইটা আসলে এথিক্স ব্রেক করে। ঠিক আছে? যেমন দেখা যায় যে ধরো মানে যারা বস বা লিডিং পজিশনে থাকে তারা হয়তো তাদের পরিচিত বা তাদের আত্মীয়স্বজন এরকম টাইপের মানুষকে জবে রাখতেছে, যাদের হয়তো সেই স্কিলই নাই। বাট আরেকজন হয়তো স্কিল ডেভেলপার, তুমি তাকে কাজটাই দিলা না। তুমি ওই অন্য মানুষকে কাজ দিলা। তার হয়তো সেই কাজের স্কিলই নাই বা কোয়ালিফিকেশনই নাই। তাহলে আলটিমেটলি কি হবে যে তোমার কাজটা এথিক্যাল হবে না বা তোমার প্রোডাক্টটা আসলে ভালো হবে না। ঠিক আছে? So এইটা হচ্ছে একটা আইডিয়া। তারপর হচ্ছে যে অফার ফেয়ার এন্ড জাস্ট রেনুমারেশন। ঠিক আছে? তো তোমাকে আসলে তোমার মানে পেমেন্টের ক্ষেত্রে ফেয়ার হওয়া লাগবে, যে তুমি আসলে যে পেমেন্ট দিবা পেমেন্টটা যাতে ফেয়ার হয় আর জাস্ট হয়। ধরো দেখা গেল যে তুমি একটা ডেভেলপারকে দিয়ে কাজ করালে, সেটা হয়তো 1 লাখ টাকার কাজ। সো 1 লাখ টাকার কাজ, কিন্তু তুমি তাকে আসলে দিতেছো হয়তো 50,000 টাকা, বা তুমি হয়তো তাকে আরো কম দিচ্ছ। সে হয়তো আই গেস তার চাকরি নাই, বা তার হয়তো অভাব আছে বা কিছু একটা, সেই কারণে তো সে নিতে বাধ্য হচ্ছে জিনিসটা। বাট আলটিমেটলি এটা কিন্তু তার মনে একটা আসলে মানে মানে একটা ক্ষোভ তৈরি হয়ে যাবে যে আসলে আমি আমার ডিজার্ভিং স্যালারিটা পাইলাম না বা পেমেন্টটা পাইলাম না। সো এইটা আসলে করা উচিত না, এটা কিন্তু এথিক্যালি রং। কারণ তুমি এটা যখন করবে আলটিমেটলি তোমার কাজের কোয়ালিটিও আসলে ফলো করবে। ঠিক আছে? তারপর নেক্সট যেটা, সেটা হচ্ছে যে অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য টার্মস এন্ড কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট। সো তুমি যখন একজনকে এমপ্লয় করতেছো, তোমার কোম্পানির রুলস কি, তোমার টার্মস এন্ড কন্ডিশনস কি, এগুলা কিন্তু আসলে আহ, আহ, তাকে হচ্ছে ইয়ে করা লাগবে। তোমার হচ্ছে মানে তাকে ক্লিয়ারলি বুঝাইতে হবে এমপ্লয়িকে যে আমার এই এই রুলস এন্ড রেগুলেশনস আছে। দেখা যায় যে অনেক বড় বড় রুলস এন্ড রেগুলেশনস থাকে, আমরা হয়তো পুরোটা পড়িও না, দেখিও না, বা হয়তো কিছু হিডেন রুলস আছে যেগুলোর হয়তো এমপ্লয়িরা বুঝে না। পরে গিয়ে সে হয়তো ওই রুলের মার প্যাচে আটকায় যায়, বা রুলের কারণে সে আসলে বড় প্রবলেমে পড়ে যায়। ঠিক আছে? সো এরকম হয়তো হয়। সো এটা যাতে না হয়, মানে এটা কিন্তু এথিক্যালি তুমি এমপ্লয়ীদের সাথে ইনজাস্টিস করতেছো। সো যাতে তুমি তোমার তোমার কোম্পানিতে হয়তো রুল আছে যে তুমি ছুটি নিলে তুমি হয়তো ছুটির সাথে স্যালারি কাটবা, বা হয়তো এতদিন ছুটি নেওয়া যাইতে পারে, বা এই এই মেডিকেল লিভে এইভাবে ছুটি নেওয়া যেতে পারে। তোমার এরকম পলিসি আছে, পলিসিগুলো তুমি একদম প্রথম দিনই এমপ্লয়ের কাছে ক্লিয়ার করে দিবা, যাতে এমপ্লয়ি পলিসিগুলো জেনে সে যাতে ওভাবে প্ল্যান করতে পারে। পরে যাতে এমন না হয় যে সে প্ল্যান করলো, পরে গিয়ে দেখলো যে সে পলিসিতে আটকায় যাচ্ছে, বা কোনো একটা জায়গায় সে লস হয়ে যাচ্ছে, বা সে বিপদে পড়তেছে। এরকম যাতে না হয়। এরকম অনেক সময় হয়, তোমার ম্যানেজাররা ইউজুয়ালি রুলসটা ক্লিয়ার আউট করে না, বা রুলস গুলা হিডেন থাকে। সো এরকম হইলে কিন্তু একটা সমস্যা, একটা এথিক্স ব্রেক হচ্ছে। তারপরে কি যে ডু নট প্রিভেন্ট আ সাবঅর্ডিনেটস প্রমোশন। এটাও অনেক সময় হয় যে ধরো একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট সে প্রমোট করতেছে, তুমি হয়তো তার প্রমোশনটা আটকায় রাখছো, বা তুমি হয়তো ভাবতেছো যে সে প্রমোট করলে হয়তো সে মানে আরো বেশি স্যালারি পাবে, বা সে হয়তো তোমার কাজে ঝামেলা করতে পারে। এরকম হয়তো নেগেটিভ চিন্তা, বা এমনিও হয়তো অনেকে প্রমোশন আটকায় রাখতে পারে, যে প্রমোশন আটকায় রাখলে তোমার টাকা বাঁচতেছে, বা এরকম টাইপের অনেক রকম ইস্যু থাকতে পারে। সো এটাও কিন্তু খুব এথিক্যালি রং, যে তোমার আসলে প্রমোশন কারোর আটকানো যাবে না। ঠিক আছে? আর তারপর কি ডু নট আস্ক এনিওয়ান টু ব্রিচ দিস কোড। ঠিক আছে? সো এই রুলস এন্ড রেগুলেশনস যাতে সব লেয়ারে বা সব স্তরে যাতে সবাই ফলো করে, সব রকম টিম লিড বলো বা সব রকম হায়ারার্কিতে যাতে এটা ফলো করা হয়। ঠিক আছে? যাতে কেউ ব্রেক না করে, ম্যানেজমেন্টটা যাতে এথিক্যালি ম্যানেজমেন্টটা আর কি তার কাজগুলো করে। ঠিক আছে? এটা তোমার এনশিওর করা লাগবে। ওকে? বুঝে গেছে সবাই ম্যানেজমেন্টটা কি বুঝছি? জি স্যার। ওকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে। সো এরপরে যেটা নাম্বার 6, এটা হচ্ছে প্রফেশন। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমাদের আম নিজেদের মানে প্রফেশনের ইন্টিগ্রিটিটা আসলে মেইনটেইন করা লাগবে পাবলিক ইন্টারেস্টটা মাথায় রেখে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাডভান্স দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড রেপুটেশন অফ দ্য প্রফেশন কনসিস্টেন্ট উইথ দ্য পাবলিক ইন্টারেস্ট। মানে মোট কথা যে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা ধরো এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার, আমাদের যে এই যে মানে জব বা পোস্ট, এটা যাতে মানুষজন রেসপেক্ট করে, বা এটাকে আসলে অ্যাজ আ প্রফেশন যাতে আসলে মানুষ এটাকে ভালো চোখে দেখে, এটাও কিন্তু আমাদের একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি। ঠিক আছে? যেমন তুমি চিন্তা করো যে ধরো আমি যদি ধরো বাংলাদেশের পুলিশের কথা বলি, সে কথার কথা। ঠিক আছে? আমি যখন পুলিশের কথা বলি তখন তোমরা মানে মানুষের মনে কি আসলে পুলিশের একটা ভালো ইমেজ আছে নাকি খারাপ ইমেজ আছে বলো তো? মানে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি তুমি চিন্তা করো, স্যার খারাপ। খারাপ ইমেজ আছে, তাই না? মানে পুলিশ কিন্তু একটা রেসপেক্টেড প্রফেশন হওয়া উচিত ছিল না, যে তারা আসলে আমাদের ল এন্ড অর্ডার ফলো করে বা তারা আমাদের প্রোটেক্ট করে। বাট আমরা যখন মানে
পুলিশ হিসেবে চিন্তা করি, তখন আমরা আমরা কি দেখি যে পুলিশকে কিন্তু কেউ ভালো চোখে দেখে না বা সবাই তাকে নেগেটিভলি দেখে। দেখা যায় যে ওই চোর ডাকাতের থেকে পুলিশকে ভয় পায় বেশি মানুষ। এইটা কেন? এটার রিজনটা হচ্ছে এটাই যে তারা আসলে তাদের প্রফেশনাল ইন্টিগ্রিটি মেইনটেইন করে নাই। তারা তাদের প্রফেশনের রেপুটেশনটা নষ্ট করে ফেলছে। ঠিক আছে? কিন্তু ধরো তুমি যদি আর্মির কথা চিন্তা করো, আর্মি কিন্তু একটা ভালো রেসপেক্টে আছে। ঠিক আছে? কিন্তু সেই তুলনায় কিন্তু পুলিশের রেসপেক্টটা কিন্তু এত বেশি নাই। কারণ কি? তারা কিন্তু সেটা হারাইছে। ঠিক আছে? সো পুলিশ তো অনেক সময় স্যার মানে তাদের ক্ষমতার মিস ইউজও তো স্যার করছে। এটা মিসইউজ তো স্যার করছে। অন্যতম হ্যাঁ, একটা হ্যাঁ, কারণ। হ্যাঁ। ওইটাই। মানে তারা মিসইউজ করছে জিনিসটাকে বা তারা আসলে এটাকে এক্সপ্লয়েট করছে। দেখা যায় যে তোমার কাছে চোর ডাকাত চুরি করার চাইতে দেখা যায় যে পুলিশের কাছে তুমি ওই ঘুষ দিতে গিয়ে বা পুলিশ তোমাকে মানে অযথা আটকায় তোমার থেকে অনেক টাকা পয়সা ইয়ে করে নিচ্ছে বা এরকম টাইপের অনেক রকম হ্যাসেল করে আসলে। মানে পুলিশ থেকে বেশি হ্যাসেল হয় মানুষ। তো সেই ক্ষেত্রে জি কিন্তু তাদের তাদের প্রফেশনটা কিন্তু তারা আসলে নিজেরাই টার্নিশ করছে বা তাদের আসলে ওই নামটাকে তারা নিজেরাই ডুবাইছে। সো এটা কিন্তু আমাদের একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি। আমরা যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে বা আমাদের প্রফেশনটাকে যেন মানুষরা নেগেটিভলি না দেখে বা নেগেটিভ চোখে না দেখে। তো সেটা নেগেটিভ চোখে কখন দেখবে না? যখন আসলে তুমি ওই এথিক্যাল ইন্টিগ্রিটি গুলা মেইনটেইন করো। ঠিক আছে? সো এইটা আসলে সো এখানে আসলে কি কি অ্যাসপেক্ট পড়তে পারে যে প্লেস প্রফেশনাল ইন্টারেস্ট বিফোর পার্সোনাল, মানে তোমার পার্সোনাল ইন্টারেস্টকে তুমি আসলে জায়গা দিবা না, তুমি প্রফেশনাল ইন্টারেস্টটা মাথায় রাখবা। তুমি তোমার পার্সোনাল ইন্টারেস্টটা ফুলফিল করতে গিয়ে তোমার প্রফেশনটাকে হ্যাম্পার করা যাবে না। ঠিক আছে? তারপরে এক্সারসাইজ প্রফেশনাল রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি গুলো মেনটেন করা উচিত, যেটা আমাদের যে পুলিশরা ঠিক মতো রেসপন্সিবিলিটি মেনটেন করে না দেখেই তাদের নামটা খারাপ হয়েছে। আমাদের রেসপন্সিবিলিটি আমাদের মেনটেন করতে হবে। তারপরে প্রমোট কমিটমেন্ট, ডেভেলপ এন এথিক্যাল এনভায়রনমেন্ট। সো আমাদের এই কমিটমেন্টটা রাখা উচিত, মানে আমাদের একটা এথিক্যাল এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা উচিত যে যেখানে আসলে সবাই রুলস এন্ড রেগুলেশনস মানতেছে। বাট ধরো তোমার যদি এনভায়রনমেন্টটাই ঠিক না থাকে, যে ধরো তোমার একজন ঘুষ নিল বা একজন খারাপ কিছু করলো আরেকজন তাকে থামাইলো না, বা সেও তাকে দেখা দেখি সেও করলো, তাহলে তো এনভায়রনমেন্টটা এথিক্যাল থাকলো না। বুঝতে পারছো? সো ওইটা আসলে তোমাকে এনশিওর করা লাগবে যে তোমার আশেপাশের এনভায়রনমেন্টটাকেও তোমাকে ঠিক রাখা লাগবে। তারপর হচ্ছে যে অ্যাসোসিয়েট উইথ রেপুটেবল পিপল, তুমি হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন বা তোমার কাজ সবসময় রেপুটেড মানুষের সাথে থাকতে হবে বা ভালো মানুষের সাথে থাকতে হবে। তুমি নটোরিয়াস কারোর সাথে তুমি আসলে মানে ইনভলভড হইতে পারবা না, বা তুমি হচ্ছে ওরকম নেগেটিভ কারোর সাথে আসলে কাজ করতে পারবা না, বা তুমি তোমার স্কিল বা তোমার প্রফেশনটাকে নেগেটিভ কারোর পারপাসে সার্ভ করতে পারবে না। সেটা যদি করো তাহলে কিন্তু তোমার প্রফেশনের রেপুটেশনটা চলে যাবে। যেমন পুলিশের ক্ষেত্রে তারা কিন্তু এরকম মানে নটোরিয়াস মানুষজনের সাথে ইনভলভ থাকে বা তাদের তাদের থেকে হয়তো ঘুষ নেয়, ধরো মাফিয়া বলো বা যেটাই বলো, আলটিমেটলি মানে তারা কিন্তু ওদের সাথে ইনভলভ থাকে দেখে তাদের আসলে রেপুটেশনটা খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এরকম নেগেটিভ কোম্পানি বা নেগেটিভ কারোর জন্য যদি আমরা সফটওয়্যার বানাই দিই বা তাদের জন্য আমরা কাজ করে দিই, ধরো কোনো মাফিয়া বা কোনো আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনের জন্য আমরা কাজ করে দিলাম, তাদের সেটাতে বেনিফিট হলো, সেটা কিন্তু আলটিমেটলি আমার মানে রেপুটেশনের উপর একটা দাগ চলে আসবে। ঠিক আছে? তো এইটা যাতে না হয়। আর লাস্টে কি যে শেয়ার সফটওয়্যার নলেজ উইথ আদার প্রফেশনালস, যে তোমার প্রফেশনটা মানুষ রেসপেক্ট করবে যখন তুমি তোমার নলেজ বা তোমার স্কিল গুলা তুমি যখন অন্য প্রফেশনের সাথে শেয়ার করবা, যাতে তারাও এটাতে বেনিফিশিয়াল হইতে পারে বা তারা এটার হেল্প নিতে পারে। ঠিক আছে? তো তুমি যখন এই নলেজটা শেয়ার করবে সেই ক্ষেত্রে তোমার প্রফেশনটা কিন্তু মানুষজন হাইলি রেসপেক্ট করবে, যে না, সিএসসি প্রফেশনালরা আসলে এভাবে মানে নলেজটা শেয়ার করে বা তারা তাদের মানে জ্ঞানটা আসলে শেয়ার করছে বা আমাদের হেল্পে আমাদের জন্য যাতে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি সেই সুযোগটা দিচ্ছে। ঠিক আছে? সো এগুলা করলে আলটিমেটলি তোমার প্রফেশনাল এথিক্সটা তুমি মেনটেন করতে পারবে, তোমার প্রফেশনাল ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে। ঠিক আছে? বোঝা গেছে মোটামুটি প্রফেশনাল আইডিয়াটা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 7 যেটা, এটা হচ্ছে কলিগস। ঠিক আছে? আচ্ছা, তো কলিগস এর ব্যাপারটা কি, যে ধরো তুমি যখন আহ মানে তুমি যখন হচ্ছে ইয়ে করবা যে আমার আমি যখন এই যে এরকম একটা সফটওয়্যার টিমে কাজ করতেছি, তখন কিন্তু আমি আমার অনেক কলিগসদের সাথে বা অনেক মানুষের সাথে আসলে আমি হচ্ছে কাজ করব। ঠিক আছে? তো যেহেতু আমি কাজ করব, সেই ক্ষেত্রে আসলে আমার তাদের প্রতিও কিন্তু কিছু এথিক্যাল রেসপন্সিবিলিটি বা এথিক্যাল অ্যাসপেক্ট আমার থেকে যায়। ঠিক আছে? যে আমার কলিগদের সাথেও কিন্তু আমার আসলে বিহেভিয়ার বলো বা তাদের সাথেও আমার এথিক্যালি আসলে ঠিক থাকা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ঠিক আছে? সো এখানে আসলে আমার মানে ওইটাও মেনটেন করা লাগবে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স শ্যাল বি ফেয়ার টু এন্ড সাপোর্টিভ অফ দেয়ার কলিগস। ঠিক আছে? সো তাদের কলিগের সাথে কলিগদের সাথে সাপোর্টিভ হইতে হবে বা তাদের সাথে ফেয়ার থাকা লাগবে। সো এটা হচ্ছে কিন্তু একটা এথিক্যাল অ্যাসপেক্টের মধ্যে পড়ে বা একটা এথিক্যাল তোমার রেসপন্সিবিলিটির মধ্যে এটা পড়ছে। ঠিক আছে?
সো এটা আন্ডারে কি কি পড়ছে আমরা যদি দেখি যে ধরো অ্যাসিস্ট কলিগস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ধরো তোমার আসলে নিজের কলিগদের প্রফেশনাল কাজে তোমার কিন্তু হেল্প করা লাগবে। ধরো একজন কোনো একটা প্রবলেমে আটকে গেল, তোমার কিন্তু তার প্রতি আসলে জেলাস হওয়া যাবে না, বা তুমি হয়তো তোমার তাকে কিন্তু গাইড করতে হবে বা হেল্প করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি যে ধরো অন্য কারোর ডেভেলপমেন্টে তুমি তাকে হেল্প করবে, যে ধরো একজন আরেকজনকে হেল্প করে আসলে আমরা সবাই মিলে একসাথে গ্রো করব, এটাই আসলে মানে আইডিয়াটা, ঠিক আছে? কিন্তু তুমি যদি আহ মানে নিজের কাজটাই শুধু নিজে করো, অন্য কাউকে যদি অ্যাসিস্ট না করো বা অন্য কাউকে যদি হেল্প না করো, তাহলে কিন্তু তুমিও আলটিমেটলি কোনো এক সময় হেল্প চাইলে তুমি হেল্প পাবা না, ঠিক আছে? তো এইটা যাতে না হয়, এটা আমরা যাতে না করি, সো এটা আসলে একটা এথিক্যাল অ্যাসপেক্ট মানে ব্রেক হয়ে যাচ্ছে যদি তুমি কলিগকে আসলে সাপোর্ট না করো, কলিগের প্রতি এটা তোমার রেসপন্সিবিলিটি, ওকে? তারপরে ধরো রিভিউ আদার্স ওয়ার্ক উইথ দেয়ার কনসেন্ট, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই যে কোড রিভিউর ব্যাপারে পড়ছিলাম যে আমরা ধরো কারোর কাজ বা কোড রিভিউ করতে পারি, ঠিক আছে? তো তোমার যদি কনসেন্ট না থাকে অন্যজনের যে না আমি আমার কোড তোমাকে আসলে রিভিউ করতে দিতে চাচ্ছি না, তো কনসেন্ট ছাড়া কিন্তু তুমি কারোর পাবলিক ওয়ার্ক বা ওটা তুমি রিভিউ করতে পারো না, এটা আসলে তোমার সেই রাইটটা নাই, ঠিক আছে? তো কারোর কাজ রিভিউ করতে হলে তোমাকে আসলে তার পারমিশন নিতে হবে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। তারপরে কি গিভ ফুল ক্রেডিট টু দ্য ওয়ার্ক অফ আদার্স, ঠিক আছে? তো কেউ যদি কোনো কাজ করে তাকে আসলে সেটার পুরো ক্রেডিটটা দেওয়া উচিত, ঠিক আছে? এটা অনেক সময় যেটা হয় যে ধরো সিনিয়র কেউ আছে, সে হয়তো তার জুনিয়র সাবঅর্ডিনেটদের কাজ দিছে, তারা হয়তো করছে, তো ধরো একজন হয়তো একটা পুরো আইডিয়া জেনারেট করে একটা পুরো কাজ করে দিল, এখন সিনিয়র সেটা প্রেজেন্ট করতেছে, এখন দেখা যাচ্ছে যে সিনিয়র যখন প্রেজেন্ট করলো সে কিন্তু পুরো ক্রেডিটটা নিজে নিয়ে নিল, তখন সবাই কিন্তু তাকে হয়তো তারিফ করতেছে যে না তুমি খুব ভালো কাজ করছো, ইয়ে করছো, কিন্তু আলটিমেটলি কাজটা কিন্তু তার জুনিয়র সাবঅর্ডিনেট করে দিচ্ছে, ঠিক আছে? তো এই ক্রেডিটটা কিন্তু সে নিয়ে নিল, ওর ক্রেডিটটা হয়তো সে নিয়ে নিল, দেখা যাচ্ছে যে এই কাজের জন্য সে হয়তো একটা বোনাসও পাইলো বা সে হয়তো প্রমোশনও পেয়ে গেল, এরকমও হইতে পারে। কিন্তু এইটা কিন্তু সে ডিজার্ভ করে না, ডিজার্ভ করতো কিন্তু সে তার মানে জুনিয়র সাবঅর্ডিনেটটা। তো সেক্ষেত্রে এটা কি হবে যে জুনিয়র সাবঅর্ডিনেটটা কিন্তু সে তার আসলে মোটিভেশনটা হারাই ফেলবে, আর সে কিন্তু অনেক ডিসহার্টেন্ড হয়ে যাবে, তখন কিন্তু সে ইন ফিউচার কাজগুলা কিন্তু সে ঠিক মতো করবে না, ঠিক আছে? আলটিমেটলি যেটা হয় যে ধরো তুমি একটা এথিক্স যখন ব্রেক করো, সেটার সাথে সাথে কিন্তু ডাউন দ্য লাইন আরো অনেক এথিক্যাল অ্যাসপেক্ট ব্রেক হইতে থাকে, মানে একটা প্রবলেম থেকে শুরু করে কিন্তু মাল্টিপল প্রবলেমস হয়ে যায়, যেটা আসলে আমরা আমাদের ডে টু ডে লাইফে দেখতে পারি যে আমাদের এত করাপশন বা এত প্রবলেমস আসলে মানে ওই এক জায়গায় কেউ নেগেটিভ হয় ওইটার মানে ওইটার সাথে ওইটার কারণে ক্যাসকেড করতে করতে আরো অনেক জায়গায় নেগেটিভ মানে ইনফ্লুয়েন্সটা ছড়ায় যায়, ঠিক আছে? তো ধরো এই যে তুমি একজনকে ক্রেডিট দিলা না, সেক্ষেত্রে তখন সে হয়তো ওখান থেকে মানে ম্যাল প্র্যাকটিস শুরু করে দিল, তার কারণে আবার আরেকজন ক্ষতিগ্রস্ত হইলো, সে আবার আরেকটা ম্যাল প্র্যাকটিস শুরু করে দিল, আলটিমেটলি কিন্তু পুরো সিস্টেমে করাপশনটা ছড়ায় যাচ্ছে। এই জন্য কিন্তু আসলে এথিক্সটা খুব ইম্পর্টেন্ট, আসলে সব জায়গায় তোমার এথিক্স মেনটেন করাটা এই জন্য জরুরি, যাতে তোমার মানে করাপশনটা স্প্রেড না হয় বা মানে খারাপ জিনিসটা না হয়, ঠিক আছে? তো এই জন্য আসলে তোমার উচিত কি তুমি যখন কারোর কাজ ইয়ে করছে তাকে ফুল ক্রেডিট দাও যে না এই কাজটা ও করছে, তখন যাতে ও ক্রেডিটটা ডিজার্ভ করে, তাহলে কিন্তু সে আরো মোটিভেটেড হবে কাজ করার জন্য, ঠিক আছে? এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে যে ডু নট হিন্ডার আ কলিগস ক্যারিয়ার। তো ধরো কারোর ক্যারিয়ার কে তুমি আসলে হিন্ডার করতে পারবে না, কাউকে আসলে তুমি ক্ষতি করতে পারবে না, বা কারোর ক্যারিয়ারে তোমার বাধা বাধা হইতে পারবে না, যে ধরো তোমার সাথে কারোর হয়তো ঝামেলা আছে, তুমি হয়তো কথা লাগাই দিলা বা তুমি হয়তো তার কোনো ক্ষতি করে দিলা বিহাইন্ড দ্য সিনস, সেক্ষেত্রে সে হয়তো প্রমোশন পাইলো না বা সে হয়তো আটকে গেল, এরকম অনেকেই কিন্তু করে, ঠিক আছে? তোমরা হচ্ছে মানে এরকম ওয়ার্ক প্লেসে দেখা যায় অনেক পলিটিক্স হয়, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করা যাবে না, এটা কিন্তু এথিক্স এর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে যে সিক হেল্প ফ্রম দেম আউটসাইড ইউর কম্পিটেন্স, ঠিক আছে? তো ধরো তুমি একটা জিনিস জানো না বা তোমার হয়তো একটা জিনিস তুমি আসলে কনফিউজড বা ইয়ে, তো তোমার আসলে অন্য জায়গা থেকে হেল্প নেওয়া উচিত বা অন্য কলিগদের থেকে হেল্প নেওয়া উচিত, এটাতে কি হয় যে তাদের সাথে তোমার একটা কমিউনিকেশন হবে, একটা ভালো বন্ডিং হবে, বা তুমি হচ্ছে মানে একটা জিনিস জানো না তুমি আরেকটা জায়গা থেকে শিখে, সেটা কিন্তু তুমি তোমার কেপাবিলিটিটা ইমপ্রুভ করলা বা তুমি তোমার স্কিলটা আসলে বাড়াইলা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে তোমার কিন্তু হচ্ছে আসলে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এথিক্যাল দায়িত্বের মধ্যে পড়ে যে তুমি যদি কোনো একটা কাজ না পারো সেটা তুমি তোমার কলিগস থেকে হেল্প করবে, ঠিক আছে? কিন্তু কলিগের তুমি ক্ষতি করবে না বা কলিগকে আসলে তুমি হ্যাম্পার করবে না। এখন কলিগের ক্যারিয়ার তুমি যদি হিন্ডার করো, মানে এটা অনেক ভাবেই হইতে পারে যে ধরো তার কোনো ক্ষতি করে দিলা ইনডিরেক্টলি, বা তাকে হয়তো তুমি বুলি করলা, বা তাকে হয়তো বিভিন্ন ভাবে তুমি হ্যারাস করলা বা বিভিন্ন কিছু করলা, এই জিনিসগুলো করা যাবে না, এটা কিন্তু তোমার এথিক্যাল রেসপন্সিবিলিটি কলিগের প্রতি, ঠিক আছে? বুঝে গেছে সবাই কি ক্লিয়ার কলিগস এর আইডিয়াটা? জি স্যার। আচ্ছা।
আর এরপর লাস্টলি যেটা সেটা হচ্ছে যে সেলফ প্রিন্সিপাল। তো সেলফটা কি? সেলফটা হচ্ছে যে এখন তুমি আলটিমেটলি সবার কথা চিন্তা করছো, এখন লাস্টে হচ্ছে তোমার নিজের কথাও চিন্তা করতে হবে যে তোমার নিজের প্রতিও তোমার কিন্তু এথিক্যাল কিছু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? তুমি হচ্ছে পাবলিকের কথা চিন্তা করছো, তুমি তোমার এমপ্লয়ার ক্লায়েন্টদের কথা চিন্তা করছো, প্রোডাক্টের কথা ভাবছো, তারপর তুমি হচ্ছে ম্যানেজমেন্টে হইলে তুমি হচ্ছে তোমার জুনিয়রদের কথা ভাবছো, তোমার কলিগদের কথা ভাবছো, ঠিক আছে? তোমার প্রফেশনের কথা চিন্তা করছো, বা তোমার নিজের এথিক্যাল জাজমেন্টের কথা চিন্তা, মানে সবকিছু তুমি আসলে কনসিডার করছো। এখন কিছু এথিক্যাল অ্যাসপেক্ট বা কিছু আইডিয়া থাকে, সেটা হচ্ছে যে তোমার নিজের প্রতি তোমার কিছু এথিক্যাল দায়িত্ব আছে, ঠিক আছে? সেটা কি? যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল পার্টিসিপেট ইন লাইফ লং লার্নিং রিগার্ডিং দ্য প্র্যাকটিস অফ দ্যার প্রফেশন অ্যান্ড শ্যাল প্রমোট অ্যান এথিক্যাল অ্যাপ্রোচ টু দ্য প্র্যাকটিস অফ দ্য প্রফেশন, ঠিক আছে? তো তুমি যে তোমার কাজগুলো এথিক্যালি করতেছো, বা তুমি হচ্ছে সবসময় যে নতুন কিছু শিখতেছো, বা তুমি নিজেকে অলওয়েজ ডেভেলপ করতেছো, এটা কিন্তু তোমার একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে? যে তুমি আসলে এক জায়গায় স্টাক হয়ে থাকতেছো না, তুমি আলটিমেটলি নিজেকে ডেভেলপ করে করে তুমি আসলে ইমপ্রুভ করতেছো, এটা আসলে এটাও কিন্তু তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? সো এটা আন্ডার কি পড়ছে যে ইমপ্রুভ ইউর পার্সোনাল প্রফেশনাল স্কিল অ্যান্ড নলেজ। সো তোমার প্রফেশনাল স্কিল, তোমার নলেজ, এটা ইমপ্রুভ করা আসলে তোমার একটা দায়িত্ব যে তুমি এটাকে ইমপ্রুভ করবা বা এটাকে তুমি রেগুলারলি শিখবা, কারণ আমাদের কিন্তু টেকনোলজি কিন্তু খুব র্যাপিডলি অ্যাডভান্স করতেছে, ঠিক আছে? দেখো, কয়েক বছর আগে কিন্তু চ্যাট জিপিটি বা এআই এত মানে হেভিলি ইনফ্লুয়েন্স ছিল না, ঠিক আছে? এখন কিন্তু এআই ইনফ্লুয়েন্সটা অনেক বেশি ম্যাসিভ। সো ধরো কেউ যদি নিজের স্কিল গুলো ডেভেলপ না করে, বা তুমি যদি এআই এর সাথে অ্যাডাপ্ট না করে ফেলো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু পিছায় যাচ্ছ, তুমি কিন্তু তোমার এথিক্যাল রেসপন্সিবিলিটিটা মেনটেন করতেছো না। তুমি পিছাই গেলে আলটিমেটলি যেটা হবে যে তোমার ফিউচার কাজগুলো কিন্তু নেগেটিভ হবে বা ভালো হবে না। হয়তো কেউ একজন এআই ইউজ করে সে হয়তো কাজটা খুব দ্রুত করে দিতে পারলো, তুমি কিন্তু সেটা পারতেছো না, সেটা কিন্তু তোমার কোম্পানির জন্য একটা লস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এটা কিন্তু মানে আলটিমেটলি টাইমের সাথে তোমার প্রফেশনাল স্কিল বা নলেজ তোমাকে ইমপ্রুভ করা হবে গ্র্যাজুয়াল, বা রেগুলারলি তোমাকে আসলে প্র্যাকটিস বা লার্নিং এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তারপরে কি যে ইমপ্রুভ ওন অ্যাবিলিটি টু প্রডিউস কোয়ালিটি ওয়ার্ক। সো তোমার নিজের অ্যাবিলিটি ইমপ্রুভ করা লাগবে যাতে তুমি মানে কোয়ালিটি ওয়ার্ক বা তুমি আসলে প্রপার কাজ করতে পারো বা ভালো কাজ তৈরি করতে পারো, সেটা আসলে তোমাকে এনশিওর করা লাগবে, ঠিক আছে? তারপরে কি ইমপ্রুভ নলেজ অ্যাবাউট দ্য পলিসি অ্যান্ড লেজিসলেশনস রিলেটেড টু ওয়ার্ক। সো তোমার কাজের রুলস পলিসি এই টাইপের জিনিসপাতিগুলোও যাতে তুমি মানে মানে প্রপার নলেজ যাতে রাখো যে তোমার কি কি কাজ তুমি করতে পারবা, কি কি রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো তুমি প্রপারলি ফলো করতেছো কিনা, এই টাইপের জিনিসগুলো তোমাকে আসলে এনশিওর করা লাগবে। এন্ড ফাইনালি কি যে ডু নট ভায়োলেট দিস কোড, মানে আমার এই রুলস এন্ড রেগুলেশনস যাতে আমি ব্রেক না করি, বা আমি আমার আসলে মানে নিজের এথিক্স বা এন্ড ওভারঅল যত এথিক্যাল রুলস আছে সেগুলো যাতে আমি ফলো করি প্রপারলি বা মেনটেন করি, এটা আসলে আমার সেলফ বা আমার নিজের এথিক্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়তেছে, ঠিক আছে? সবাই কি বুঝছি? সেলফ প্রিন্সিপালটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে এই স্লাইডটা মোটামুটি এতটুকুই। সো আমরা এখানে ৮টা প্রিন্সিপাল দেখলাম। সো এখানে ৮টা প্রিন্সিপাল আমরা পড়লাম যে পাবলিক, ক্লায়েন্ট, এমপ্লয়ার, প্রোডাক্ট, জাজমেন্ট, ম্যানেজমেন্ট, প্রফেশন, কলিগস আর সেলফ, ঠিক আছে? তো এখানে তোমাদের যেটা কোয়েশ্চেন আসে এথিক্স থেকে সেটা হলো যে একটা তো হলো তোমার ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে হয়তো কোনো একটা প্রিন্সিপাল এক্সাম্পল দিয়ে বুঝাইতে বলতে পারে বা কয়েকটা সিনারিও তোমাকে ডিসক্রাইব করতে বলতে পারে, যে ধরো প্রোডাক্টের এথিক্যাল প্রিন্সিপালটা বুঝাও বা ম্যানেজমেন্টের প্রিন্সিপালটা বুঝাও, যে তারা আসলে কি চাচ্ছে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাও, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আর মোস্টলি যেটা আসে সেটা হচ্ছে যে সিনারিও বেসড কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো সিনারিও বেসড কোয়েশ্চেনটা আলটিমেটলি কি হয় যে ধরো তোমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, একটা সিনারিও দিয়ে দিবে, হয়তো কোনো একটা সফটওয়্যার ফার্মের সিনারিও, বা কোনো একটা কোম্পানির সিনারিও, বা কোনো একটা জায়গায় কোনো একটা সফটওয়্যার বিল্ড হচ্ছে বা কিছু একটা, এরকম একটা ডেসক্রিপশন সিনারিও দিয়ে দিবে, যেখানে আসলে সেটা কি করবে যে তোমার বিভিন্ন এথিক্স ওরা ব্রেক করবে বা বিভিন্ন এথিক্যাল রুলস তারা ভায়োলেট করবে, ঠিক আছে? তো সিনারিওটা দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাকচুয়ালি যে তুমি হচ্ছে এখানে বলো যে এখানে কোন কোন এথিক্যাল প্রিন্সিপাল গুলা ভায়োলেট করা হচ্ছে, ঠিক আছে? তো তোমাকে আইডেন্টিফাই করা লাগবে যে এখানে কোন কোন প্রিন্সিপাল গুলা ভায়োলেট করা হচ্ছে। তুমি কি ক্লায়েন্টের এমপ্লয়ারকে ভায়োলেট করতেছো, তাদের এথিক্স ব্রেক করতেছো, নাকি তুমি তোমার জাজমেন্টের এথিক্স ব্রেক করতেছো, বা প্রফেশনের এথিক্স ব্রেক করতেছো, মানে কি কি ব্রেক করতেছো, তখন তোমাকে আইডেন্টিফাই করে বলা লাগবে যে আমি এই এই প্রিন্সিপাল গুলা ভায়োলেট করছি বা এগুলা ব্রেক করছি, ঠিক আছে? তোমরা ওই যে সিকিউরিটির কোয়েশ্চেন করছিলা না, মানে মিড টার্মে সিকিউরিটি যেরকম ছিল যে আমার সিনারিও থাকে সিকিউরিটি প্রিন্সিপালস ভায়োলেট হয়, এখানে সিমিলারলি হচ্ছে তোমার এথিক্যাল প্রিন্সিপাল ভায়োলেশনের কোয়েশ্চেন আছে সিনারিওতে, যে আমার সিনারিও দেওয়া থাকবে, ওখানে বিভিন্ন কাজ হবে, তোমাকে আইডেন্টিফাই করা লাগবে যে এখানে এই প্রিন্সিপালটা ভায়োলেট হয়েছে, এই কারণে ভায়োলেট হয়েছে, বা ওই এখানে ওই প্রিন্সিপালটা ভায়োলেট হয়েছে, বা এই জিনিসটা করা হয়েছে দেখে ওই প্রিন্সিপালটা আমার এখানে ব্রেক করা হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি এই দুই টাইপের কোয়েশ্চেনই আসলে এথিক্স থেকে আসে, ঠিক আছে?
সবাই কি বুঝছি মোটামুটি ক্লিয়ার এথিক্সটা? জি স্যার। ওকে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এথিক্স নিয়ে? আচ্ছা, ঠিক আছে।